এবং ইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 8ই জানুয়ারি মোটেই বাধা দেননি। তিনি ইডির অনুমতি নিয়েই পার্টির যে সমস্ত গোপন নথিপত্র, প্রয়োজনীয় স্পর্শকাতর নথিপত্র তা নিয়ে এসেছিলেন। হলফনামা দিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে এমনটাই মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। ফলত আজকের শুনানি আর হলো না সুপ্রিম কোর্টে এবং এই আইপ্যাক কাণ্ডে ইডি মামলার শুনানি হবে পিছিয়ে গেল, তা আরও 7 দিন, আগামী মঙ্গলবার অর্থাৎ 10ই ফেব্রুয়ারি। আমি এই নিয়ে কথা বলতে চলে যাব। আবারও আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, খুব উল্লেখযোগ্য, একদিকে যখন ইডির পিটিশনে দাবি করা হয়েছিল যে ডাকাতির চেষ্টা, চুরি, শুধু তাই নয়, কোট আনকোট স্ন্যাচিং শব্দের ব্যবহার কিন্তু ইডি করেছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকেছেন এবং কাগজপত্র তিনি ছিনিয়ে নিয়ে গিয়েছেন। শুধু তাই নয়, তার সঙ্গে যে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা এসেছিলেন তারা সশস্ত্র অবস্থায় ছিলেন, তাদের হাতে পিস্তল ছিল, রাইফেল ছিল, ধাক্কাধাক্কি হয়, ইডি আধিকারিকরা জখম হতে পারতেন, আঘাত লাগতে পারত, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারত এবং সেই সমস্ত উল্লেখ কিন্তু ইডির পিটিশনে ছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আজকে যখন পিটিশন দেওয়া হচ্ছে এবং রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, তারা দাবি করেছেন 8 তারিখে যে ঘটনা ঘটেছিল সবটাই ইডির অনুমতি সাপেক্ষে হয়েছিল। হ্যাঁ, একটা জিনিস আছে কি, তারা পুরোপুরি প্রথমে তো খারিজ করছেন যে অভিযোগগুলো করা হয়েছিল ইডির তরফ থেকে তাদের পিটিশনে। তারা প্রায় 24 জায়গা থেকে বেশি আমরা দেখেছিলাম নাম লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি তার ভূমিকা কী ছিল। 17টি ভারত ন্যায় সংহিতার ধারা কোট করেছিলেন, যেটা ইউজ করা হোক এই কেস করার জন্য, সিবিআই সেটাকে তদন্ত করুক, সেই কথাগুলো তারা বলেছিলেন। কিন্তু যেটা কাউন্টার অ্যাফিডেভিট ফাইল করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের তরফ থেকে, সেটাতে তারা পুরোপুরি খারিজ করে দিচ্ছেন এই অভিযোগগুলোকে। প্রথমে তো তারা এটাই বলছেন কি এই ধরনের মামলাই ইডি করতে পারে না, সেটাও তারা বলছেন। দ্বিতীয়ত তারা যে ব্যক্তিগত অভিযোগগুলো ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তিনি সেখানে যান, আর্মড পার্সনে তার সঙ্গে ছিলে, তিনি তদন্তে বাধা দেন এবং সেখান থেকে তিনি কিছু ফাইল চুরি করে নিয়ে আসেন, অর্থাৎ থেফট করেছেন, এই অভিযোগও করা হয়েছিল। সেটা পুরোপুরি খারিজ করে দেওয়া হয়েছে আজকে রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে। তারা জানাচ্ছেন কি সেদিন যখন খবর আসে তার কাছে কি আইপ্যাকের কর্ণধারের বাড়িতে রেড করছে ইডি, সেখানে তিনি যান। যেহেতু আইপ্যাক তাদের পলিটিক্যাল কাজগুলো করে, সেখানে সেন্সিটিভ ডকুমেন্টসগুলো ছিল, সিক্রেট তথ্যগুলো ছিল, তিনি সেখানে যখন যান তিনি ইডি আধিকারিকদেরকে এটাই বলেন কি তার পার্টি রিলেটেড কিছু ডকুমেন্টস রয়েছে, সেটা তিনি সেখান থেকে নিয়ে যেতে চাইছেন। কয়লা কেলেঙ্কারিতে টিএমসি কোনো পার্টি নয়, সেই কথাও তারা বলা হয়েছে। সেক্ষেত্রে দলীয় নেত্রী হিসাবে তিনি সেখানে গেছিলেন এবং সেক্ষেত্রে যে ডকুমেন্টসগুলো ছিল সেটা তিনি সেখান থেকে নিয়ে আসেন এবং সেই পারমিশন নিয়ে আসেন এবং কোনো তিনি বাধা দেননি। যে তদন্ত করছিল বা যে রেড সেদিন চলছিল ইডি, সেটাতে মুখ্যমন্ত্রী বা তৃণমূল নেত্রী কোনো ধরনের বাধা দেননি, এ কথা স্পষ্ট করে বলা হয়েছে তার অ্যাফিডেভিটের মধ্যে। তবে এখন দেখতে হবে কি রিপ্লাই ফাইল করছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং কেন্দ্রীয় সরকার, কেন কি 1 সপ্তাহের জন্য সময় চেয়েছেন তুষার মেহতা আজকে। কিন্তু একটা উল্লেখযোগ্য তথ্য এখানে রয়েছে, কুসুমিতাকে যখন আজকে হিয়ারিং চলছিল, আমরা জানি 3 জন অফিসারদের বিরুদ্ধে তাদেরকে সাসপেন্ড করা হোক এবং তাদের বিরুদ্ধে ডিসিপ্লিনারি ইনকোয়ারি বা ডিপার্টমেন্টাল ইনকোয়ারি স্টার্ট করে ডিওপিটি, সেটা বলেছিল ইডি। তার মধ্যে একজন আধিকারিককে, একজন অফিসারকে আমি দেখলাম কোর্টের মধ্যে, তিনি এসেছিলেন প্রিয়ব্রত রায়, তার নাম নিয়েই কিন্তু কেস করা হয়েছে। 3 জন অফিসারের যে নাম দিয়েছিল ইডি, সেটার মধ্যে রাজীব কুমার ছিলেন, মনোজ বর্মা এবং প্রিয়ব্রত রয়। রাজীব কুমার রিটায়ার করেছেন আমরা জানি, কিন্তু আজকে কোর্টের মধ্যে কোর্ট চত্বরে আমরা দেখলাম ডিসি সাউথ প্রিয়ব্রত রায়কে, যার বিরুদ্ধে অভিযোগ করেছে ইডিকে, তাকে সাসপেন্ড করা হোক এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি করা হোক। যেভাবে তারা বাধা দিয়েছিলেন, সশস্ত্রভাবে সেখানে তিনি গেছিলেন, তারা গেছিলেন সেখানে এবং তারা ইডির এই রেডকে বাধা দিতে গেছিলেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সেই আধিকারিক প্রিয়ব্রত রায়কে আমরা কিছুক্ষণ আগে দেখলাম সুপ্রিম কোর্টে গেট নম্বর 1 থেকে বেরিয়ে যেতে। তিনিও আজকে কোর্টে উপস্থিত ছিলেন যখন হিয়ারিংটা লিস্টেড ছিল। খুব সম্ভবত আরও 2-1 আইপিএস অফিসার ছিলেন তার সঙ্গে, যার মধ্যে মুকেশ কুমারকে আমরা দেখলাম, তিনিও তার সঙ্গেই ছিলেন। কয়েকজন আধিকারিক এসেছিলেন, হয়তো রাজ্য পুলিশও প্রস্তুত হয়ে এসেছিল যদি আজকে হিয়ারিং হয়, সেক্ষেত্রে তাদের যদি অন্য কোনো বক্তব্য থাকে সেটা তারা তাদের লয়ার মারফত আজকে কোর্টকে জানাতে পারেন। কিন্তু যেহেতু আজকে কেন্দ্রীয় সরকার বা সলিসিটর জেনারেল নিজেই সময় চেয়েছেন, 1 সপ্তাহের জন্য শুনানি পিছিয়ে গেছে, এখন হিয়ারিং হবে আগামী মঙ্গলবার 10 তারিখ। অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু আগামী 1 সপ্তাহের জন্য আইপ্যাকে ইডির করা মামলা পিছিয়ে গেল। আগামী 10ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। 8ই জানুয়ারি ঠিক কি ঘটেছিল আপনারা জানেন। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে যান এবং সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রথমেই লর্ডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে যান এবং ভিতর থেকে তিনি সবুজ ফাইল এবং আরও কিছু ডিজিটাল নথিপত্র, ডিজিটাল প্রমাণ তিনি নিয়ে বেরিয়ে আসেন। ঠিক কি ঘটেছিলেন, বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায় কি দাবি করেছিলেন দেখুন একবার। So my hard disk, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, Sector 5, I am going there also. They raided my IT sector office to collect all of our party hard disk
the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah? And he's taking away all my party documents. যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, ইনক্লুডিং এসআইআর, আমাদের কাজ চলছে। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি। আগামী 7 দিনের জন্য তা পিছল। 10ই ফেব্রুয়ারি আইপ্যাক কাণ্ডে ইডির মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টে। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকারের পক্ষ থেকে হলফনামা দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে ইডির তল্লাশিতে সেদিন কোনো বাধা মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। ইডির অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথিপত্র সেদিন মুখ্যমন্ত্রী নিয়ে এসেছিলেন। আবারও কথা বলবো সরাসরি, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সেক্ষেত্রে সেদিনের বক্তব্য এবং আজকের হলফনামা যদি পাশাপাশি রাখা যায়, তাহলে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন দাবি করেছিলেন যে ইডি আধিকারিকরা একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে যাদেরকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, তারা সেদিন এসেছিল তৃণমূল কংগ্রেসের যে নির্বাচন সংক্রান্ত নথিপত্র এবং এসআইআর এর কাগজপত্র চুরি করতে, এবং সেগুলো তিনি উদ্ধার করে নিয়ে এসেছেন। আর আজকে হলফনামায় যেটা বলা হচ্ছে যে সেদিন তিনি ইডি আধিকারিকদের অনুমতি নিয়েই ভিতরে ঢুকেছিলেন এবং তল্লাশিতে কোনো রকমের বাধা তিনি দেননি। দেখো, প্রথমত তোমাকে বলবো যে মুখ্যমন্ত্রীর তরফে যে বক্তব্য ছিল যে ইডির আধিকারিকরা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচন সংক্রান্ত ডকুমেন্ট ছিল বা নথি ছিল সেগুলোকে নিয়ে যাওয়ার জন্য, চুরি করে নিয়ে যাওয়ার জন্য ইডির আধিকারিকদের পাঠানো হয়েছে। এখন তুমি জানো যে সুপ্রিম কোর্টে মামলার শুনানির প্রথম দিনই ইডির আধিকারিকরা তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। তার কারণ ইডির আধিকারিকরা বলেছিলেন যে তারা সেদিন ওই ঘটনাস্থল থেকে, অর্থাৎ সল্টলেকের যে আইপ্যাকের অফিস ছিল সেই অফিস থেকে এবং তার পাশাপাশি প্রতীক জৈনের বাড়ি থেকে কোনো কিছুই বাজেয়াপ্ত করেননি। অর্থাৎ তারা যখন কোনো কিছু বাজেয়াপ্ত করেননি, ফলে তার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর এই যে বক্তব্য ছিল বা যে অভিযোগ ছিল, সেই অভিযোগকে তারা কিন্তু প্রথম দিনই তারা কিন্তু খণ্ডন করছেন এবং তারা স্পষ্টতই বলছেন যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বক্তব্য পেশ করা হয়েছিল সেই বক্তব্যের সঙ্গে তারা একমত নন। তার কারণ তারা সেদিন এই দুটি ঘটনাস্থল থেকে কোনো ধরনের কোনো ডকুমেন্ট, নথি বা অন্য কোনো কিছু, কোনো ইলেকট্রনিক্স এভিডেন্স কোনো কিছুই কিন্তু তারা বাজেয়াপ্ত করেননি। কিন্তু মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল যে তিনি সেখান থেকে তাদের পার্টির যা ডকুমেন্ট ছিল, তারা যা কার্যত কনফিডেন্সিয়াল ডকুমেন্ট ছিল, সেগুলো তিনি সেখান থেকে উদ্ধার করে নিয়ে এসছেন। এবং আজকেও সুপ্রিম কোর্টের সামনে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে হলফনামা দেওয়া হয়েছে, সেই হলফনামায় মুখ্যমন্ত্রী বলছেন যে সেখানে তিনি যা ডকুমেন্ট নিয়ে এসছেন সেগুলো কনফিডেন্সিয়াল ডকুমেন্ট হতে পারে বা অন্য ডকুমেন্ট হতে পারে, সেই সমস্ত ডকুমেন্টই কিন্তু ইডির আধিকারিকরা যারা ওখানে উপস্থিত ছিলেন সেই আধিকারিকদের কাছ থেকে অনুমতি নিয়ে আসা হয়েছিল। এবং এখানেই কিন্তু প্রশ্ন উঠছে যে একদিকে যখন ইডির আধিকারিকরা বলছেন যে সেখানে পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল এবং সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যে পুলিশ আধিকারিকরা গিয়েছিলেন তারা সশস্ত্র অবস্থায় ছিলেন, ফলে সেই সময় তারা বাকবিতণ্ডা যদি আরো বেশি এগিয়ে যেত, ফলে সেক্ষেত্রে কিন্তু একটা ক্ষয়ক্ষতির আশঙ্কা থেকে যেত, গুলি চালনার মতো ঘটনা পর্যন্ত ঘটতে পারত, প্রাণহানির মতো আশঙ্কা তারা করছিলেন। ফলে সেখানে এই প্রশ্নটাই উঠছে যে ইডির আধিকারিকরা তারা যে বক্তব্য রাখছেন যে সেখানকার পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত ছিল এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল তিনি ইডির আধিকারিকদের অনুমতি নিয়ে এসছেন। ফলে এই দুটো বিষয় কিন্তু যথেষ্ট চিন্তার এবং এই দুটো বিষয় নিয়ে যখন সুপ্রিম কোর্টে আলোচনা হবে বা সুপ্রিম কোর্টের সওয়াল জবাব হবে, সেই সময় কিন্তু উভয় পক্ষের অবস্থানটা আরো স্পষ্ট হবে। কিন্তু এখন প্রশ্ন এটাই হচ্ছে যে মুখ্যমন্ত্রী তিনি যদি সেখান থেকে অনুমতি নিয়ে, ইডির অনুমতি নিয়ে তিনি যদি এই ডকুমেন্টগুলি নিয়ে এসে থাকেন, তাহলে ইডির তরফ থেকে এই অভিযোগ কেন করা হচ্ছে যে সেখানে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতি ছিল এবং পুলিশ কর্মীরা তারা সশস্ত্র অবস্থায় ছিল এবং সেই সময় বাধা দিলে একটা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তারা করছিলেন। এই আশঙ্কা তারা কেন করছিলেন সেটাই কিন্তু এই মুহূর্তের সব থেকে বড় প্রশ্ন। একেবারে সৌভিক, ধন্যবাদ। বিজেন্দ্র, ধন্যবাদ।
প্রশ্ন কিন্তু একাধিক উঠছে। ইতিমধ্যেই কিন্তু আইপ্যাক কাণ্ডে ইডির যে মামলার শুনানি তা পিছিয়ে গেল এক সপ্তাহের জন্য। আজকের শুনানি হলো না এবং আগামী 10ই ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি হবে। ইতিমধ্যেই রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে হলফনামা দিয়ে জানানো হলো যে ইডির তল্লাশিতে 8ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেননি, বরং ইডির অনুমতি নিয়েই পার্টি সংক্রান্ত নথিপত্র তিনি সেদিন নিয়ে এসেছিলেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, তাহলে ইডির পক্ষ থেকে যে পিটিশন দেওয়া হয়েছিল সেখানে তারা অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় চুরি করে নিয়ে গিয়েছেন তথ্য, সেদিন ডাকাতির চেষ্টা হয়েছিল এবং যদি সেদিন বাধা দেওয়ার চেষ্টা করতেন ইডি আধিকারিকরা, সশস্ত্র অবস্থায় এসেছিলেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা, সেদিন তাদেরকে আটকানো হয়েছিল ইডি আধিকারিকদের, সেক্ষেত্রে রক্তপাতের ঘটনা বা প্রাণহানির ঘটনার আশঙ্কাও কিন্তু ছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।